আপনি क्यों रिजाइन किया दीदी? दीदी क्यों रिजाइन किया दीदी? दीदी মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের ছিলেন, একাধিক বক্তব্য বলছেন কেন ইস্তফা দিলেন দিদি? দীর্ঘদিনের সাথী ছিলেন এবং দীর্ঘতম ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল। উনি তখন অভিমান হয়নি। উনি তো বলছেন যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন তখন অভিমান হয়নি গো। दीदी आपने रिजाइन क्यों किया? कुछ कारण है बता पाएंगे? दीदी आपने रिजाइन क्यों किया? पीछे बोलेंगे। दीदी आपने रिजाइन क्यों किया? दीदी बोल चुके हैं। दीदी आप रिजाइन का कारण क्या है? না, এটা বৈঠকও না, শিবিরের কোনো ব্যাপার নেই এখানে। যদি আমি বিধানসভায় এসেছি, আমার কতগুলো যে নথিপত্র দিতে হবে আমাদের, যা এখানে পেনশন টেনশনের জন্য, তো সেই জায়গায় যদি আমায় সেই নথিগুলো নিতে হয় কিংবা কি আমায় দিতে হবে সেটা জানতে হয়, আমাকে তো একটা ঘরে বসতে হবে। সে ঘরটা নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে গিয়ে বসবো না, বিরোধী পক্ষের ঘরে গিয়ে বসবো। আমি তাই বসেছি। মন্তব্য করেছেন বাড়ি থেকে বেরোনোর পরে যে কালের নিয়মে সবাই যেতে হয়, আপনি সেটাতে পা মেলাচ্ছেন। আজকে কি আমরা ধরে নিতে পারছি সুতব্রত বন্দ্যোপাধ্যায় সেখানে আপনি জড়িত করেছেন? না, আমি কালের নিয়মে চলতে হয় সকলকে, অন্য পথে যেতে হয় সেটা বলিনি। কিন্তু কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ সেখানে যেতে হয়। কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উঠাও। সুতরাং সেটা আমাদের মনে রাখবে, সেটা যেখানে যেদিকে নিয়ে যাবে সময় বলে দেবে। আপনারাও দেখবেন, সবাই দেখবে, আমিও দেখবো, আমাকেও কাল কোথায় নিয়ে যাচ্ছে। আপনি গতকালের ঘটনার প্রসঙ্গ তুলেছেন, আপনি মর্মাহত সে কথাও বলেছেন, কিন্তু তারা অভিযোগ করছেন যে আপনি কেন তাদের বাধা দিলেন। আমি কাকে বাধা দেবো? আমার কাছে আসেইনি তো, ওরা আমার কাছে আসেইনি। আমার কাছে ঢুকলে তবে তো বাধা দেবো যে এই ঘরে ঢুকো না। আমি কোথা থেকে বাধা দেবো? কাদের বাধা দেবো? তাহলে যা আমি বলি, যা সিকিউরিটি রাখা, সেগুলো তো ওখানে রাখা থাকে, দলের পক্ষ থেকে রাখা থাকে। তাহলে তাদের বাধা দিলে তো তারাই দেবে। আমার ঘরেই তো ওরা ঢোকেনি, কেউ ঢোকেনি। বলছেন যে আপনার যে মান অভিমান মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে, আপনার মনক্ষুণ্ণ হয়েছেন, এই বিষয়গুলো আগে হতো না। কারণ আগে আপনার কাছে প্রচুর দপ্তর ছিল, আপনি বড় মন্ত্রিত্ব ছিলেন, সেই সময় আপনার ছিল, তখন আপনি আমি আবারও বলছি যে আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন, এবং এটা আমার বলার দরকার নেই। কুণাল বাবু কি বলছেন সেটা নিয়ে আমার মতামত প্রকাশের কোনো জায়গা নেই। সেটা হচ্ছে যে একটা বিষয় তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে গতকাল আপনি যেভাবে তৃণমূল ভবন ছেড়ে বেরিয়ে এসছেন, সেই সময় আপনি দলের নেতা কর্মী বিধায়ক বা দলের শীর্ষ নেতৃত্বকে যদি জানাতেন, তাহলে গোটা বিষয়টা তো অন্যরকম হতো। শীর্ষ নেতৃত্ব অর্থাৎ কারা যাদের বলছে, তারা কিন্তু ওখান থেকে আমাদের যে সহকর্মী ভাই ওখানে ছিলেন তাদের কুণাল বাবুদের জানিয়েছে, সেখান থেকেই জানিয়েছে। আমি তখন সামনেই ছিলাম, এবং আমি ওখানে বসা, যদি তা তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়া, এটা যেটা বলা হচ্ছে, আমি তড়িঘড়ি করে বেরোই না। আমি ওখানে যতক্ষণ প্রতিদিন থাকি, কালকে সেরকমই ছিলাম। আপনাদের অনেক সাংবাদিকও আমাকে দেখেছে, আমি ঘরে বসেছিলাম। আমি ওরা এসেছে বলে পালিয়ে চলে গেছি, তাড়াতাড়ি চলে গেছি তা কিন্তু। আপনি তার আগেই বেরিয়ে যান, আপনার নির্দিষ্ট সময় বেরিয়ে যান, তারপরে ওরা আসে। আমি না তারপরে এসেছে তা না, ওরা অন্য দিকে ছিল বোধহয়, আমার ঘরে আসেনি। আমি যে ঘরে, আমাদের অফিস ঘরটা, সেই ঘরে আসি। আপনি কি জিতব্রত শিবিরে যোগদান করছেন? আমার কোনো, আবারও বলেছে, এক কথা দুবার বলতে হয় না, তুমি বুঝতেই পারো। আমি তো বাংলায় বলছি, কোনো ফরাসি বলছি। তাহলে যোগদানের প্রশ্ন নয়। আমি যদি এখানে আমার কোনো কাজ করতে আসি, আমি কোথায় বসবো? নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে জায়গায় গিয়ে বসবো না, আমি তো বিরোধীদের জায়গায় গিয়ে বসবো। তো বিরোধী পক্ষের যে ঘর সেখানে গিয়ে বসবো, যোগদানের কোনো ব্যাপার নেই। চন্দ্রিমাদি কুণাল ঘোষ বলছেন যে আপনার ছেলে সৌরভ, তিনি আগেই গিয়েছিলেন জিতব্রত শিবিরে,
এবার আপনি যাবেন সেই জন্যই বলছি। এর কোনো মানে নেই, এর কথার কোনো উত্তর হয় না। সৌরভ তো অনেক দিন আগে, বেশ কিছুদিন আগেই গেছে। কুণাল ঘোষ বিশ্বাস করবেন কি করবেন না তা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের অনেকেই জানে এবং অনেকেই বিশ্বাস করবেন হয়তো, এবং আমাদের এলাকায় গিয়ে, যেখানে আমি থাকি সেখানে গিয়ে ছেলেদের জিজ্ঞেস করলেও জানতে পারবেন। কুণাল বাবু যদি একটু খোঁজ খবর নেন তাহলে জানতে পারবেন। এর মধ্যে সৌরভ যে 22 তারিখে নভোটেলে গেছে, সেই নভোটেলে যাওয়ার পর থেকে আমি সৌরভের সাথে গতকালের আগে অবধি একটা কথা পলিটিক্স নিয়ে বলিনি। অর্থাৎ নভোটেলে কি আলোচনা হয়েছে, ওখানে কি হয়েছে, সেটা যেমন সৌরভকে আমি জিজ্ঞেস করিনি, তেমনি আমার ওখানে কি হয়েছে ভবনে না কালীঘাটে, তেমনি সৌরভকেও সেই কথা জানায়নি। আমি সেই জিনিসটা মেনে চলি, এবং সেখানে দাঁড়িয়ে সৌরভ কোথায় গেছে তার জন্য আমি যাব সেটা ব্যাপার নাই, তাহলে তো আমি সেদিনই চলে যেতাম। সেটা না, তার স্বাধীন, তার মতামত আছে। 47 বছর বয়স সৌরভের, তো 47 বছর বয়সে তার নিজের সিদ্ধান্ত নিশ্চয়ই নেবার অধিকার আছে, এটা কুণাল বাবু নিশ্চয়ই মনে করবে। সুতরাং এটা বলে কোনো লাভ নেই। তাহলে যাওয়ার পরেও কেন আমাকে রেখে দিলেন? আমি তো যেদিনকে নভোটেলে সৌরভ গিয়েছে, আমি তৎক্ষণাৎ গিয়ে নেত্রীকে বলেছি যে আমাকে ছেড়ে দিন। নেত্রী আমাকে বলেছিলেন যে না, ও গেছে, ঠিক আছে, তুমি থাকো। তা আমি ছিল যেরকম বলেছিলাম। আপনি কি চন্দ্রিমা ভট্টাচার্যকে আমরা অ্যাক্টিভ রাজনীতিতে পাবো তো? দেখা যাক, সবটাই অ্যাক্টিভ, সবটাই অ্যাক্টিভ। অ্যাকশনে না থাকলে হবে কি করে? দেখুন, না, এর পরে কথা হয়নি। গতকাল উনি আমার যেরকম বলেছেন, হ্যাঁ, ওই যে গতকাল এই ঘটনাগুলোর পরে তিনি আমাকে ফোনে বলেছেন যে আমি হাতে তুলে দিলাম, মানে এই কিছু এমএলএরা যারা গেছিলেন তাদের হাতে আমি ভবনটা তুলে দিলাম। তো আমি ভবন তুলে দেবার কি? আমি তো জানি না, তারা আমার ঘরে আসেনি, তাদের সাথে আমার দেখাও হয়নি। আমি বেরিয়ে গেছি, তারপরে তারা ওই ঘরে ঢুকেছে। সুতরাং আমার কাছে ভবন তুলে দেবার কোনো ব্যাপার নেই। সেটাইতেই তো আমি মর্মাহত হয়েছি, বেদনাহত হয়েছি যে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে। হয়তো আমার ব্যর্থতা, আমার কোনো অভিযোগ নেই, তাই জন্য তো আমি পদত্যাগ করেছি। দিদি, আপনি যখন অর্থমন্ত্রী ছিলেন, সেই অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করার সময় সেই বাজেট কে লিখেছেন? কে লিখে দিত মন্ত্রবর্তী, বলে দেব না, কিন্তু এটা আমি নিজে এত জানতাম না, কেউ লিখে দেয় না। এ তো অনেকে থাকে, সে আলোচনার মধ্যে দিয়ে সেটা হয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি জেনেছি, আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। প্রেস থেকে নিয়ে যখন সিকিউরিটি দিয়ে পৌঁছে দেওয়া হয় মন্ত্রীর বাড়ি, সেই আধিকারিকরা সেই দায়িত্ব পালন করে প্রেস থেকে নিয়ে এসে সারা রাত্রির হয়, আপনারা জানেন ছাপাটা সারা রাত্রির হয়, তার কারণ এটার অনেক সিক্রেসি বজায় রাখতে হয়। সেই সিক্রেসি বজায় রাখার মধ্যে আমিও ওয়ান অফ দ্য পার্সন, যে ও যার জানার কথা নয় আর কি। আমি যখন এসে দেয় আমাকে, তখন আমি জানি, তার আগে জানি। চন্দ্রিমাজি, আপনি কি তৃণমূল কংগ্রেসে আছেন এখন? আপনি কি তৃণমূল কংগ্রেসে আছেন? আমি আবারও বলছি যে কোথায় কি আছি কি না আছি, আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি পদত্যাগ করেছি, সেই পদ থেকে, এবং যাবতীয় পদ থেকে পদত্যাগ করেছি। এমনকি যেগুলো ব্যাংকের আমি অথরাইজ সিগনেটারি ছিলাম, আমি সেই সমস্ত ব্যাংকের যেগুলো মানে তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে ব্যাংক অ্যাকাউন্ট অথবা রিলেটেড ব্যাংক অ্যাকাউন্ট, আমি যার যার অথরাইজ সিগনেটারি ছিলাম আমি সব থেকে রিজাইন করেছি। এবং ইসিআই এর কাছে আমি কন্ট্যাক্ট পার্সন ছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দলের আমি কন্ট্যাক্ট পার্সন ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ পূর্ব মুখ্যমন্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইসিআই এরও সেই জায়গা থেকে আমি নিজেকে বিদ্রোহ করে নিয়েছি, সেটা আমি ইসিআই এর কাছে যথাসময় জানিয়ে। দলের সদস্য পদ আমার দলের সদস্য পদ গ্রহণ আর ছাড়ার ব্যাপার কোনো নেই। আমি দল স্টেটের পদ ছেড়েছি, এটাই ব্যাপার। এবারে দলের কি পদ রইলো না পদ রইলো, দলে রইলাম কি রইলাম না, আগে সময় যাবে, আমি তো বলেছি। দেখেন দিদি, একটা প্রশ্ন হচ্ছে যে এক এক করে আপনারা সকলেই বেরিয়ে যাচ্ছেন তখন তৃণমূল কংগ্রেসের বর্তমান যে অবস্থা কালীঘাট তৃণমূলের ক্ষেত্রে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো দোষ ছিল যে কারণে আপনারা সকলেই না, আমি কারোর দোষ দেখি না। আমি এত বড় লিডার নই যে আমি
মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ করবো না, দেখবো। উনি আমায় বলেছেন, আমার দুঃখ লেগেছে যে আমার বিশ্বাসযোগ্যতা, আপনারা জানেন এখানে যে আমার আনুগত্য কি, আমার বিশ্বাসযোগ্যতা কি। এমন কি আপনাদের সাথে আমি রূঢ় ব্যবহার করেছি, আমি স্বীকার করছি যে আমি বলবো না মন্ত্রগুপ্তি আছে অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া বলবো না, এটা আপনারাও সবাই জানেন। আমি রূঢ় ব্যবহার করেছি, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তার জন্য। আপনাদের প্রশ্নের জবাব দিইনি, আমি যখন তখন আপনাদের প্রশ্নের জবাব দিতাম। সেইখানে দাঁড়িয়ে আমার দুঃখ লেগেছে, হয়তো ব্যর্থতাটা আমারই হয়। দিদি গতকালকে আপনি তৃণমূল হিসেবে স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন, বাজেট তৈরি করতে পারছিলেন। আবার বলে দিয়েছি একবার তো দিদি, শুনেছি। গতকালকে তৃণমূল ভবন ছেড়ে আপনি বেরিয়ে এসেছেন, তারপর পদত্যাগ করলেন, আর কি আপনাকে তৃণমূল ভবনে দেখা যাবে? না কি করে, সে তো সম্ভব না, কারণ যেখানটায় আমার বিশ্বাসযোগ্যতা নেই আমি ভবনে যাবো কি? মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে আপনি যাবেন, কালীঘাটে যাবেন? না, আমাকে কালীঘাটে যাওয়ার কথা তো বলেননি নেত্রী, আমাকে ভবনে থাকার কখন থাকবে, যখন যাব। এরকম হাইপোথেটিক্যাল প্রশ্নের জবাব দেওয়া যায় না, তাহলে উত্তরগুলো হাইপোথেটিক্যাল হয়ে যাবে। হ্যাঁ লিখেছি, তার কারণ হচ্ছে কি আছে না আছে তাই নিয়ে মামলা আছে, আমি এটা নিয়ে আর কনফিউশন ক্রিয়েট করবার জায়গায় যেতে চাইনি, কারণ এটা তো আমি আমার মনের ব্যথা ব্যক্ত করেছি। তার জন্য এখন কিছু ব্যাপার রয়েছে যেটা বিচারাধীন কোর্টে, কিছু ব্যাপার আছে যেটা বিচারাধীন ইলেকশন কমিশনের কাছে। ফলে আমি ওই কনফিউশনের মধ্যে, ওই প্রবলেমের মধ্যে যেতে চাইনি, তাই তাকে ফরওয়ার্ড চিফ মিনিস্টার হিসেবে সম্ভব। দিদি সেটা হচ্ছে যে আপনি তো পদত্যাগ করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই যে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনার খারাপ লেগেছে, কষ্ট পেয়েছেন, আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, আপনার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠেছে। আমার প্রশ্ন এটাই যে আপনি এত বছর ধরে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ সঙ্গী হয়েছিলেন, ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন, এইটাকে একদিনের ক্ষোভ নাকি অনেকদিনের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ? আছে পুঞ্জীভূত কিছু ক্ষোভ নয়, আমারও তো বয়স হয়েছে, ক্ষোভ মানুষের থাকতে পারে কিছুতে, কিন্তু সেগুলো কি করে প্রশমিত করতে হয়, এই সময়ের সাথে সাথে কিভাবে চলতে হয়, সেটা তো নিশ্চয়ই অভিজ্ঞতার ফলে আমাদের হয়ে থাকে। কিন্তু সবকিছুটা বিশ্বাসযোগ্যতাটা যখন প্রশ্নের মুখে থেকে যায় না, তখন আর সেখানে থাকা উচিত নয় বলে মনে হচ্ছে, তাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।